হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। এবং তোমরা অলরেডি জানতে পেরে গেছো যে ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গতকাল একটি এক্সাম ক্যালেন্ডার দেয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে, এবং যেখানে আপকামিং কোন কোন এক্সাম কোন কোন টাইমে হবে সেই ব্যাপারে একদম ডিটেলসে বলা রয়েছে। এবং সামনেই তোমাদের যে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে চলেছে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে, সেটা হলো এক মিসলেনিয়াস এবং দুই ক্লার্কশিপ। এবং মিসলেনিয়াসটা আগে হবে। মিসলেনিয়াস 15ই সেপ্টেম্বর ডেট ঘোষণা করা হয়েছে এবং ক্লার্কশিপ 16 এবং 17ই নভেম্বর। তো যাই হোক, ক্লার্কশিপের একটু হলেও টাইম রয়েছে, কিন্তু মিসলেনিয়াস একদম সামনে রয়েছে। তো আমরা আজকে থেকে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় আপকামিং ডাব্লিউবিপিএসসির এই দুটো এক্সাম অর্থাৎ মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে একদম বাছাই করা 30টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। যদিও প্রথম কিছু সেট অর্থাৎ এই মিসলেনিয়াস পরীক্ষা পর্যন্ত আমরা মিসলেনিয়াস পরীক্ষাতে বেশি জোর দেবো, তারপর মিসলেনিয়াস পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে ক্লার্কশিপ পরীক্ষাতে বেশি জোর দেবো। তো আজকের আমরা ক্লাস নাম্বার 1 করব। এবং মূলত এই বললাম যেটা, যে মিসলেনিয়াস পরীক্ষা পর্যন্ত মিসলেনিয়াস পরীক্ষার উপরে একটু বেশি ফোকাস করব। তো আগে বলে দিই মিসলেনিয়াস পরীক্ষাতে কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়ে থাকে। মিসলেনিয়াস পরীক্ষাতে একটু সায়েন্স রিলেটেড প্রশ্ন বেশি আসে, অর্থাৎ বিজ্ঞান থেকে প্রশ্ন বেশি আসবে, এবং সাথে কালচার, সেটা পশ্চিমবঙ্গের হতে পারে এবং ইন্ডিয়ারও হতে পারে। কালচার মিনস বিভিন্ন নৃত্য, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন সাহিত্যের চরিত্রের স্রষ্টার নাম, এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ কালচার এবং সায়েন্স থেকে একটু প্রশ্ন বেশি এসে থাকে মিসলেনিয়াসে। তো সেই ধরনেরই প্রশ্নপত্র আমি প্রত্যেকটা সেটে রাখবো। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পাচ্ছ, এবং বিগত 5 থেকে 6 বছর ধরে পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা দিয়ে আসছি। তো এই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সিআরপি একাডেমিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। ওকে, তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, 1 নম্বর প্রশ্ন, কামানের ঝলক দেখার 6 সেকেন্ড পর তোপধ্বনি শোনা গেল। শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হলে কামান থেকে শ্রোতার দূরত্ব কত? এই ধরনের সায়েন্সের প্রশ্ন কিছু এসে থাকবে। একদম ইজি প্রশ্ন। প্রশ্নটা দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু একদমই ইজি প্রশ্ন। কি বলছে? কামানের ঝলক দেখার 6 সেকেন্ড পর তোপধ্বনি শোনা গেল। তাহলে শব্দের বেগ 340 মিটার হলে তাহলে কামান থেকে শ্রোতার দূরত্ব কত? তো দেখো কিভাবে আমরা করবো এটা। দেখো, এস ইকুয়াল টু ভিটি একটা সূত্র রয়েছে। ওকে, ভেলোসিটি ইন্টু টাইম সমান হচ্ছে কি সরণ বা দূরত্ব, যেটা ডিস্টেন্স। তো একদম নর্মাল ফেলে দেবো। তো ভি ফর ভেলোসিটি, শব্দের বেগ 340 মিটার ইন্টু কত সেকেন্ড? 6 সেকেন্ড। আচ্ছা, এখানে মিটার/সেকেন্ড, তাহলে কত হবে? 2040 মিটার/সেকেন্ড। এই সেকেন্ড আর এই সেকেন্ড কেটে যাবে, মিটার। তাহলে উত্তর পেয়ে গেছো। সঠিক উত্তর হবে অপশন বি, 2040 মিটার। অর্থাৎ কামান থেকে শ্রোতার যে দূরত্ব সেটা হচ্ছে 2040 মিটার। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই চেষ্টা করো সঠিক উত্তরগুলো করার। তো সঠিক উত্তর হবে অপশন বি, দন্তি দুর্গ। দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। দেখো, কিছু ঐতিহাসিক বংশ, সেই বংশের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাটের নাম দেখে নেব। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজল কথফিসেস এবং শেষ সম্রাট বাসুদেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক সাতবাহন, শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, শেষ সম্রাট নাগদশক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ এবং শেষ সম্রাট ধননন্দ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ এবং শেষ সম্রাট কালাশোক।
এবং আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমাদের এক্সট্রা নোটস রাখবো এবং আমার ক্লাস মানেই একদম কম্প্যাক্ট ক্লাস হবে। প্রত্যেকটা প্রশ্ন থাকবে, প্রশ্নের সাথে যদি কোনো এক্সট্রা নোটস রাখার প্রয়োজন হয় আমি এক্সট্রা নোটস রাখবো, যেখান থেকে তোমরা আরো বেশি তথ্য জানতে পারবে এবং অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন, কোন রকম টাইম ওয়েস্ট নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করার চেষ্টা করব। নেক্সট দেখো ৩ নম্বর প্রশ্ন, কোন বছরে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? নিচের কোন বছরে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? সঠিক উত্তর অপশন বি ১৯৮৭। এখান থেকে মনে রাখবে আরেকটা জিনিস, ১৯৭৫ সালে, ওকে, সেখানে হচ্ছে সিকিম পূর্ণ রাজ্য হয়। এই প্রশ্নটাও বেসিক বার পরীক্ষা এসেছে। নেক্সট ৪ নম্বর প্রশ্ন দেখো, ভোল্টমিটারের পরিমাপের পাল্লা বৃদ্ধি করতে যন্ত্রের কুণ্ডলীর সঙ্গে যুক্ত নিচের কোনটি? ভোল্টমিটারের পরিমাপের পাল্লা বৃদ্ধি করতে যন্ত্রের কুণ্ডলীর সাথে নিচের কোনটি যুক্ত করতে হয়? দেখো ৪টি অপশন। অপশন এতে রয়েছে শ্রেণী সমবায়ে রোধের মান বৃদ্ধি করতে হয়। অপশন বি শ্রেণী সমবায়ে যুক্ত রোধের মান হ্রাস করতে হয়। অপশন সি সমান্তরাল সমবায়ে যুক্ত রোধের মান বৃদ্ধি করতে হয়, নাকি অপশন ডি সমান্তরাল সমবায়ে যুক্ত রোধের মান হ্রাস করতে হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, শ্রেণী সমবায়ে রোধের মান বৃদ্ধি করতে হয় যদি পরিমাপের পাল্লা আমরা বৃদ্ধি করতে চাই। নেক্সট প্রশ্নে যাবো, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে ৭০টি প্র্যাকটিস সেট পাবে, ২৮০০ প্রশ্ন উত্তর, সাথে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা ক্লাস পাবে, প্রতিটি গণিত প্রশ্নের সলিউশন পাবে, প্রতিটি ইংরাজি প্রশ্নের সলিউশন পাবে, ২ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং নতুন যে ব্যাচ এটা শুরু হতে চলেছে ২৫শে জুন থেকে। একদম পিএসসির প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এখানে ক্লাসগুলো করানো হবে। অলরেডি অনেক সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নেওয়ার জন্য এবং এবছর অনেক ভ্যাকান্সি আসতে মানে ভ্যাকান্সি রয়েছে ক্লার্কশিপ পরীক্ষাতে এবং হাতে তোমরা বেশ কিছু সময়ও পেয়ে যাচ্ছ, যেহেতু নভেম্বর মাসের পরীক্ষা। তো আর দেরি না করে এখনই আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সের ডিটেলসে পেয়ে যাবে, সেখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। নেক্সট দেখো ৫ নম্বর প্রশ্ন, রাসলীলা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে? নিচের কোন রাজ্যে রাসলীলা নৃত্য প্রচলিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশে। দেখো বিভিন্ন রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে প্রচলিত কিছু নৃত্য আমরা একটু দেখে নেব। আসামে প্রচলিত নৃত্যগুলো হলো বিহু, হেলগোপাল, কোঙ্গালি, রাসলীলা। আচ্ছা, রাসলীলা কিন্তু আসামেও দেখতে পাওয়া যায়। মণিপুর, সেখানে দেখো রাসলীলা, মণিপুরি এবং কাবুই। কিছু কিছু নৃত্য রয়েছে যেগুলো শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার রাজ্যের সীমাবদ্ধ নয়, বরং সেই নৃত্যগুলো অন্যান্য রাজ্যেও দেখতে পাওয়া যায়। যেমন রাসলীলা উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়, মণিপুরে দেখতে পাওয়া যায়, অসমে দেখতে পাওয়া যায়, কিন্তু উত্তরপ্রদেশেরটা সব থেকে ফেমাস, তোমরা কিন্তু ওটা স্টার মার্ক করে রাখবে। মেঘালয় যে নৃত্যগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে লাহো এবং নংগ্রেম। নাগাল্যান্ডের দেখো রংমা, বাম্বু। মিজোরামে কি কি নৃত্য দেখতে পাওয়া যায়? হুয়ারলাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য এবং চিরগান। ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায় ছৌ নাচ এবং শাহুল। দেখো এই ছৌ নাচ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও খুবই বিখ্যাত, তাই আবার ঝাড়খণ্ডেও এটা দেখতে পাওয়া যায়। নেক্সট ৬ নম্বর প্রশ্ন দেখো, বেরেলিতে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি? নিচের কোন ব্যক্তি ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেরেলিতে? বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তি নেতৃত্ব দিয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি খান বাহাদুর খান। নেক্সট ৭ নম্বর প্রশ্ন দেখো, দাড়ি কামানোর জন্য ব্যবহৃত অবতল দর্পণের সামনে
মুখের অবস্থান কোথায় হবে? দেখো এখান থেকে তোমরা তার মানে জানতে পেরে গেলে যে দাড়ি কামানোর জন্য কোন রকমের দর্পণ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অবতল দর্পণ। এই প্রশ্নটাও বহুবার পরীক্ষাতে এসেছে যে দাড়ি কামানোর ক্ষেত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়, তো সেটা হবে অবতল দর্পণ বা কনকেভ। এবং এখানে প্রশ্ন হয়েছে যে কোন অবস্থানে থাকবে দাড়ি কামানোর জন্য ব্যবহৃত অবতল দর্পণ। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশানে ফোকাস ও মেরুর মধ্যে এর অবস্থানটা থাকবে, তবেই মুখটা দেখা যাবে অবতল দর্পণে। নেক্সট দেখো ৮ নম্বর প্রশ্ন। ১৯২০ সালের বিশেষ কলকাতা অধিবেশন, যেখানে মহাত্মা গান্ধী অসহযোগ প্রস্তাবটি রেখেছিলেন, সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? ১৯২০ সালের কলকাতা বিশেষ অধিবেশন, তো সঠিক উত্তর হবে অপশন সি, লালা লাজপত রায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো ৯ নম্বর প্রশ্ন। ব্রজদা চরিত্রটির স্রষ্টাকে? নিচের কোন সাহিত্যিক এই ব্রজদা চরিত্রটির সৃষ্টি করেছেন? তো সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, গৌরী কিশোর ঘোষ। দেখো বিভিন্ন বাংলা চরিত্র বা বাংলা সাহিত্যের চরিত্র এবং তাদের স্রষ্টার নাম দেখে নেব। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ফেলুদা চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায়, টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়, কাকাবাবু চরিত্রের স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়, পাগলা দাশু চরিত্রের স্রষ্টা সুকুমার রায়, বিমলা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট ১০ নম্বর প্রশ্ন। উত্তল লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ এবং বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হবে যখন বস্তুর অবস্থান কোথায় হবে? উত্তল লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ এবং বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হবে যখন বস্তুর অবস্থান কোথায় হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ফোকাসের মধ্যে যখন এটি হবে। ১১ নম্বর প্রশ্ন দেখো। দেখো কুব্বত উল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেছিলেন? নিচের কোন শাসক কুব্বত উল ইসলাম মসজিদটি নির্মাণ করেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক এই মসজিদটি নির্মাণ করেছিলেন। দেখো বিভিন্ন স্থাপত্যের নাম, তাদের প্রতিষ্ঠাতা এবং কোন স্থানে সেটি অবস্থিত একটু দেখে নেব। বিবিকা মাকবারা নির্মাণ করেন ঔরঙ্গজেব, স্থান ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। অজন্তা গুহা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকগণ, স্থান ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। ফিরোজ শাহ কোটলার প্রতিষ্ঠাতা ফিরোজ শাহ তুগলক, স্থান দিল্লি। হাজারদুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন নবাব হুমায়ুন শাহ, স্থান মুর্শিদাবাদ। চারমিনারের প্রতিষ্ঠা করেছিলেন ওয়ালি কুতুব শাহ, স্থান হায়দ্রাবাদ। যন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সোয়াই জয় সিং, অবস্থিত দিল্লিতে। শালিমার বাগ প্রতিষ্ঠা করেছিলেন জাহাঙ্গীর, অবস্থান কাশ্মীরে। ১২ নম্বর প্রশ্ন। দেখো মা ও শিশু, কালীঘাটের পটচিত্র, সাঁওতাল মেয়ে, এই বিখ্যাত চিত্রগুলি কে অঙ্কন করেছেন? একদম ভিভিআই করবে, এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। বিভিন্ন সাহিত্য, চিত্র, সায়েন্স থেকে কালচার রিলেটেড প্রশ্ন কিন্তু আসবেই আসবে। তো মা ও শিশু, কালীঘাটের পটচিত্র, সাঁওতাল মেয়ে, এই বিখ্যাত চিত্রগুলো কে অঙ্কন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, যামিনী রায়। দেখো বিভিন্ন চিত্রশিল্পী দেখবো এবং তাদের চিত্রকর্মের নামগুলো একটু দেখে নেবো। দেখো রামকিঙ্কর বেইজ, চিত্রকর্মের নাম কলের বাসি, খুবই বিখ্যাত, শান্তিনিকেতন গেলেই তোমরা এটা দেখতে পাবে। যামিনী রায়ের আঁকা কিছু ছবি দেখো, মা ও শিশু, কালীঘাটের পটচিত্র, সাঁওতাল মেয়ে, বস্ত্রহরণ, ফকির এবং যিশু। নন্দলাল বসুর চিত্রকর্ম দেখো, বেতাল পঞ্চবিংশতি, ধরিত্রী, স্মৃতিদাতা গণেশ, শিবের বীজ পান, রামায়ণ এবং দীক্ষা।
অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু চিত্রকর্ম দেখো। ভারত মাতা, কচ ও দেবযানী, কৃষ্ণমঙ্গল, কাটুম কুটুম, কাজরি নৃত্য, শকুন্তলা। রবীন্দ্রনাথের আঁকা কিছু ছবি দেখো। বৌদ্ধ ভিক্ষুক এবং শেষ নিঃশ্বাস। একদম ভিভিআই করবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। গোলীয় প্রতিফলকের ক্ষেত্রে অভিলম্ব গোলীয় তলের কোণ বরাবর হয়? গোলীয় প্রতিফলকের ক্ষেত্রে অভিলম্ব গোলীয় তলের নিচের কোণটির বরাবর হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, স্পর্শক বরাবর হয়ে থাকে। দেখো 14 নম্বর প্রশ্ন। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? নিচের কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হবে অপশন বি, ৭৩তম সংবিধান সংশোধন। এবং এটি হয়েছিল ১৯৯২ সালে। এবং এর মাধ্যমে ১১তম তপশিল সেটি যুক্ত করা হয় আমাদের সংবিধানের মধ্যে, যেটা পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে। নেক্সট ১৫ নম্বর প্রশ্ন দেখো। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ১০ সেমি। তাহলে নিচের কোন বস্তুর দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা যাবে? একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ১০ সেমি। তাহলে নিচের কোন বস্তুর দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা যাবে? বিবর্ধক কাঁচ মানে হচ্ছে আতস কাঁচ। তো সঠিক উত্তর হবে অপশন বি, ৭ সেমি দূরত্বের জন্য একে এই আতস কাঁচ বা বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা যাবে। ১৬ নম্বর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেউলার্দ ঘানা পাখি অভয়ারণ্য নামেও পরিচিত রয়েছে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন জাতীয় উদ্যানের অপর নাম কেউলার্দ ঘানা পাখি অভয়ারণ্য? ১৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ভরতপুর জাতীয় উদ্যান। ভরতপুর জাতীয় উদ্যানের মধ্যেই রয়েছে কেউলার্দ ঘানা পাখি অভয়ারণ্য। এবং কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থানে। নেক্সট দেখো ১৭ নম্বর প্রশ্ন। সাজ্জাদ হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ৪টি বাদ্যযন্ত্র রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, সানাই। সানাইয়ের সাথে যুক্ত রয়েছেন সাজ্জাদ হোসেন। ১৮ নম্বর প্রশ্ন। দুটি ধাতু সম্পন্ন আকরিক হলো নিচের কোনটি? অর্থাৎ নিচের কোন আকরিকে দু রকম ধাতু পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কপার পাইরাইটিস। কপার কি কি পাওয়া যায়? এক তো হচ্ছে কপার পাওয়া যাচ্ছে, তামা, এবং কি পাওয়া যায়? এবং লোহা। ঠিক আছে, এই দুটো পাওয়া যায় কপার পাইরাইটিস থেকে। কপার পাইরাইটিসের সংকেত কি? সংকেত দেখলেই বুঝতে পারবে। সিইউ, সরি, সিইউ এফই এস টু। কপার, এটা এফই হবে। কপার এবং আয়রন এই দুটো তোমরা ধাতু এখান থেকে পাচ্ছ। ওকে, নেক্সট দেখো ১৯ নম্বর প্রশ্ন। ১৯ নম্বর প্রশ্ন কি বলছে? বাবা সাহেব আম্বেদকরের আত্মজীবনীর নাম কি? এটা আশা করি প্রত্যেকেই পারবে। ৪টি অপশন রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
ওয়েটিং ফর এ ভিসা এটি হয়ে যাবে বাবা সাহেব আম্বেদকরের আত্মজীবনীর নাম। নেক্সট দেখো বিভিন্ন ব্যক্তিবর্গ এবং তাদের আত্মজীবনীর কি রয়েছে সেগুলো একটু দেখে নেব। দেখো মহাত্মা গান্ধীর আত্মজীবনী হলো মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। ভগৎ সিং এর আত্মজীবনী হলো হোয়াই আই অ্যাম অ্যাথেইস্ট। আব্দুল কালামের আত্মজীবনীর নাম উইংস অফ ফায়ার। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম আত্মকথা। জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। নেক্সট 20 নম্বর প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? নিচের কোন খেলার সাথে থমাস কাপ যুক্ত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সাথে থমাস কাপ যুক্ত রয়েছে এবং এটাকে বলা হয় থাকে পুরুষ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, মেন্স ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর একটা হচ্ছে উবার কাপ, নাম শুনে থাকবে হয়তো। এটাও ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, কিন্তু এটা হচ্ছে ওমেন্স ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 21 নম্বর প্রশ্ন, লোহার আকরিক হলো নিচের কোনটি? চারটি অপশন রয়েছে, ক্যালামাইন, ম্যাগনেটাইট, গিবসাইট এবং চ্যালকোসাইট। তো লোহার আকরিক কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাগনেটাইট লোহার আকরিক। 22 নম্বর প্রশ্ন, মুরু অঞ্চলের মাটির অপর নাম কি? সঠিক উত্তর অপশন বি, সিরোজাম। 23 নম্বর প্রশ্ন, চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম কি? সঠিক উত্তর অপশন সি, ঐকতা স্থল হয়ে যাবে চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম। দেখো বিভিন্ন ব্যক্তিবর্গ এবং তাদের যে সমাধিস্থল সেগুলোর নাম একটু দেখে নেব। রাজা রামমোহন রায়ের সমাধিস্থলের নাম ব্রিস্টল, যেটা ইংল্যান্ডে অবস্থিত। মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট। এপিজে আব্দুল কালামের সমাধিস্থল রামেশ্বরম। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট। বি আর আম্বেদকরের সমাধিস্থল চৈত্যভূমি। জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবন। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল এবং অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল স্মৃতিস্থল নামে পরিচিত রয়েছে। 24 নম্বর প্রশ্ন, কোনটি সালফাইড আকরিক? সালফাইডের আকরিক নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, জিঙ্ক ব্লেন্ড, ZNS। এখানে এই সালফাইড পাওয়া যায় এখান থেকে। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন, হংকং এর জাতীয় প্রতীকটি হলো নিচের কোনটি? চারটি অপশন রয়েছে, শ্বেতপদ্ম, অর্কিড গাছ, হোয়াইট ক্রস নাকি পাইন জাতীয় গাছ। তো সঠিক উত্তর হবে অপশন বি, অর্কিড গাছ। দেখো বিভিন্ন দেশের নাম, জাতীয় প্রতীক একটু দেখে নেব। জাপানের জাতীয় প্রতীক সেটি হচ্ছে চন্দ্রমল্লিকা। ইতালির জাতীয় প্রতীক শ্বেতপদ্ম। হংকংয়ের জাতীয় প্রতীক অর্কিড গাছ। সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক হোয়াইট ক্রস। লেবাননের জাতীয় প্রতীক পাইন জাতীয় গাছ। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক ফান ও কিউই পাখি এবং সেনেগালের জাতীয় প্রতীক বাওবাব গাছ। 26 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? চারটি অপশন রয়েছে,
তো সঠিক উত্তর হবে অপশন সি ক্যালসিফেরল। ক্যালসিফেরল হয়ে যাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। দেখো বিভিন্ন ভিটামিনের আমরা একটু রাসায়নিক নাম দেখে নেব। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন, ভিটামিন বি2 রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 রাসায়নিক নাম নিয়াসিন এবং ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। নেক্সট 27 নম্বর প্রশ্ন, কার্বন ব্ল্যাক তৈরিতে যে হাইড্রোকার্বনটি ব্যবহৃত হয় সেটি হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি মিথেন। মিথেন ব্যবহার করা হয়ে থাকে কার্বন ব্ল্যাক তৈরিতে। 28, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম হলো নিচের কোনটি? অর্থাৎ নিচের কোন জলপ্রপাতটি কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি শিব সমুদ্রম জলপ্রপাত। 29, কোনটি জৈব ভঙ্গুর পলিমার নয়? চারটি অপশন টেফলন, প্রোটিন, সেলুলোজ এবং স্টার্চ এর মধ্যে থেকে কোনটা জৈব ভঙ্গুর পলিমার নয়, অর্থাৎ অজৈব পলিমার? তো সঠিক উত্তর হবে অপশানে টেফলন। টেফলন একটি অজৈব পলিমার, বাদ বাকি প্রোটিন, সেলুলোজ এবং স্টার্চ এগুলো সবই অর্গানিক পলিমার। ঠিক আছে, পলিমার। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো। দেখো, একটি নন বায়োডিগ্রেডেবল পলিমার হলো নিচের কোনটি? একটি নন বায়োডিগ্রেডেবল পলিমার নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি পলিইথিলিন, অর্থাৎ যেটাকে আমরা প্লাস্টিক বলে থাকি। প্লাস্টিক নন বায়োডিগ্রেডেবল পলিমার, বাদ বাকি প্রোটিন, সেলুলোজ এবং রাবার এগুলো সবই অর্গানিক এবং যেগুলো পরিবেশের মধ্যে কি হয় ডিগ্রেড করে যায়। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আপকামিং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে 30 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। একদম মিসলেনিয়াস যেহেতু সামনে রয়েছে, তো আমরা এখন জোরটা বেশি দেবো মিসলেনিয়াসের ওপর। সাথে এই প্রশ্নগুলো ক্লার্কশিপের জন্যও ইম্পর্টেন্ট। ওকে, দুটো পরীক্ষাকে টার্গেট করেই করছি, কিন্তু যেহেতু মিসলেনিয়াসটা আগে রয়েছে তো মিসলেনিয়াসকে আমরা একটু বেশি ফোকাস করবো, সেই অনুযায়ী আমরা কোশ্চেনটাকে সাজাচ্ছি। মিসলেনিয়াস পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে চলে গেলে তারপর আমরা ক্লার্কশিপটাকে ফোকাস করবো। তো মিসলেনিয়াস পরীক্ষাতে আমি যেমনটা বললাম, সায়েন্স থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে, কালচার থেকে বেশি প্রশ্ন আসে, তারপর লিটারেচার, এই সমস্ত জায়গা থেকে বেশি বেশি করে প্রশ্ন এসে থাকবে। সাথে তো যেমনটা জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি রয়েছে। ওকে, তো প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমি তোমাদের পড়াবো, প্র্যাকটিস করাবো এবং তোমাদের রিভাইজ হবে এবং পরীক্ষাতে আশা করছি তোমরা কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার। সামনেই আসছে যে ক্লার্কশিপ পরীক্ষার ডেট পেয়ে গেছো 16 এবং 17 নভেম্বর। হাতে খুব বেশি কিন্তু সময় নেই। তো আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়াল এবং সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।